আমার কথা শোনা যাচ্ছে? ইমপিট বা শ্রীরামপুর গার্লস কেউ একজন বলো। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। ভেরি গুড। নিমপিট সম্ভবত আগের ক্লাসগুলো তোমরা আমার করোনি। স্যার, তোমাদের না আজকে স্যার, করা হয়নি। হ্যাঁ, তোমাদের আগে প্রথমবার দেখছি। আমরা বায়োলজি আজকে করব, ঠিক আছে? জীববিদ্যা। তো বায়োলজির আমরা ফার্স্ট চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করেছি, যেটা হচ্ছে জীবনের বিজ্ঞান। ঠিক আছে? তো এই জীবনের বিজ্ঞানের মধ্যে অলরেডি আমরা জীবনের কি কি ধরো বৈশিষ্ট্য এবং কি কি আহ, বৈশিষ্ট্য থাকলে আমরা তাদেরকে জীব বলবো, এবং কোথায় তারা জীবটা জড়ের থেকে আলাদা, সেই জিনিসগুলো অলরেডি আমরা ডিসক্রাইব করেছি। এবং তা করার পর আমরা ধীরে ধীরে কিসে এসেছি না, জীববৈচিত্র্যের সংজ্ঞা, ধারণা, এইগুলো সম্বন্ধে। তো জীববৈচিত্র্যের ধারণা থেকে আমরা যেমন বায়োডাইভার্সিটি হটস্পট বা এইগুলো সম্বন্ধে, জীববৈচিত্র্য যে হ্রাস প্রাপ্তি ঘটছে, এইগুলো সম্বন্ধে আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে? তো তোমরা হটস্পট সম্বন্ধে কোনো ধারণা আছে তোমরা? মানে ফার্স্ট চ্যাপ্টারটাকে একবারও পড়েছো, তোমরা জানো? শোনা গেল না, আরেকবার বলো। হ্যাঁ স্যার, পড়েছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমাদের মোটামুটি এই জায়গাগুলো সম্বন্ধে ধারণা আছে, তাই তো? হটস্পট বা জীব বৈচিত্র্য সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তো আজকে যেটা আমরা পড়তে চাই, করে চলেছি, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের সংরক্ষণ সম্বন্ধে আমরা পড়বো। ঠিক আছে? তো প্রথমেই যে জিনিসটা আমি তোমাদের থেকে জানতে চাইবো, জীব বৈচিত্র্য বলতে কি বুঝো? যদি একটু আমাকে বলো যে জীব বৈচিত্র্য বলতে তোমরা কি বুঝো। ধরো কোনো একটা পার্টিকুলার এরিয়ায় জীব বৈচিত্র্য বলতে তুমি কি বুঝবে? যে যত ধরনের, হ্যাঁ বলো। স্যার, কোনো একক অঞ্চলের জীবেদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় স্যার। ভেরি গুড। মানে সেটা তোমার প্রাণী হতে পারে, সেটা উদ্ভিদ হতে হ্যাঁ পারে, স্যার। সেটা মাইক্রোবসও হতে পারে। মাইক্রোবস বলতে যেগুলোকে আমরা অণুজীব বলি, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই। দেখতে পারেন, হ্যাঁ তাই স্যার। তো? তো এই সব মিলিয়ে যে বৈচিত্র্য, সেটাকে বলা হয় জীব কি বৈচিত্র্য। বলবো? তো অলরেডি তুমি বসো, বসে বললেও হবে, তোমাদের দাঁড়াতে হবে না। ঠিক আছে? বসেই বলো, আমিও বসে কথা বলছি, তোমরাও বসেই বলো। ঠিক আছে? তো জীব বৈচিত্র্য সম্বন্ধে আমরা কি দেখছি, যে দীর্ঘদিন কি হচ্ছে, যে আমাদের মানব পপুলেশন যত বাড়ছে, মানুষের পপুলেশন যত বাড়ছে, বিভিন্ন কারণে, সেটা অর্থনৈতিক কারণেই হোক বা বাসস্থানগত কারণেই হোক, ঠিক আছে, আমাদের কি হচ্ছে দীর্ঘদিন ধরে তোমার অরণ্যের ওপর, তোমার অরণ্যের যে পরিমাণ বা অরণ্যের যে এরিয়া, সেটা কমতে থাকছে। এবং এতে কি হচ্ছে, আলটিমেটলি তোমার জীববৈচিত্র্যের যে আহ, পরিমাণ, সেই জীববৈচিত্র্য দিনকে দিন কমতে থাকছে। তো এইবার আমাদের সামনে যে মূল যে চ্যালেঞ্জ যেটা দাঁড়িয়েছে, যারা এই ধরো ইকোলজি নিয়ে পড়াশোনা করছে বা বাস্তুতন্ত্র নিয়ে পড়াশোনা করছে, তাদের কাছে মূল যে চ্যালেঞ্জটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা। শুধুমাত্র সেই প্রাণী বা উদ্ভিদগুলোর জন্য নয়, যে যারা তোমার হ্রাসপ্রাপ্তি করছে, আমাদের নিজেদের জন্য এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা। বোঝা গেল? তার কারণটা কি? আগের দিন আমি বলছিলাম যে জীববৈচিত্র্যের ক্ষেত্রে কি হয়, আমরা প্রত্যেকটা জীবী বা প্রত্যেকটা উদ্ভিদই একে অপরের সাথে কি হয়, ভীষণ ভাবে লিঙ্ক। আজকে আমরা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারি না, তাই তো? একমাত্র তোমার উৎপাদক যারা, কোনো একটা বাস্তুতন্ত্রে উৎপাদক যারা, তারাই নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে, যেমন উদ্ভিদ। ঠিক আছে? এবার উদ্ভিদ থেকে আমাদের মধ্যে সেই খাবারটা আসছে কি করে? আইদার আমরা যখন কোনো ডিরেক্ট শাক বা সবজি জাতীয় জিনিস খাচ্ছি সেখান থেকে, বা তোমার খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে আমাদের মধ্যে আসছে। তাই তো? তো সেই জায়গা থেকে যদি দেখি, আমরা কিন্তু ভীষণভাবে এই জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল বা অন্য জীবের উপর নির্ভরশীল। তাই তো? তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের জীব বৈচিত্র্য সংরক্ষণ করাটা না খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যদি বলি জীববৈচিত্র্যের সংরক্ষণের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে পদ্ধতিতে জীববৈচিত্র্যের বৈজ্ঞানিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং পরিচালন ব্যবস্থা সুষ্ঠুরূপে সম্পাদিত হয়, এবং জীববৈচিত্র্যকে ক্ষতিকারক প্রভাব, অপব্যবহার, ধ্বংস থেকে রক্ষা করা হয়, তাকে জীববৈচিত্র্যের সংরক্ষণ বলা হয়। তাহলে এখানে কি কি তুমি দেখলে টার্মগুলো? প্রথম হচ্ছে বৈজ্ঞানিক ব্যবহার। মানে আমরা যে ব্যবহারটা করব, কোনো জিনিসকে এক্সপ্লয়েট করব না। আজকে ধরো কোনো আমরা একটা উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করছি, কিন্তু সেই ওষুধটা তৈরি করতে গিয়ে দেখা গেল আমরা পুরো উদ্ভিদটাকেই শেষ করে দিলাম। তাহলে কি হবে? আর কি ওই ওষুধটা আমরা পাবো? পাবো না। তাহলে তার উপযুক্ত বৈজ্ঞানিক ব্যবহার আমাদের করতে হবে। দ্বিতীয় হচ্ছে রক্ষণাবেক্ষণ। যাতে আমরা যে নির্দিষ্ট কিছু প্রাণী বা নির্দিষ্ট কিছু উদ্ভিদ যেগুলো প্রায় এক্সটিংক্ট হয়ে যাওয়ার মধ্যে, সেগুলোকে যাতে আমরা পার্টিকুলারলি কোনো একটা স্থানে রক্ষণাবেক্ষণ করে রাখতে পারি। ঠিক আছে?
ক্ষতিকারক প্রভাব, অপব্যবহার এবং ধ্বংস থেকে রক্ষা। ক্ষতিকারক প্রভাব বলতে ধরো বাইরে থেকে অনেক সময় কি হয়, ধরো চোরা শিকারীরা রয়েছে, তারা কাঠের জন্য জঙ্গলে তোমার দিনের পর দিন গাছ কাটতে থাকে। তারপর ধরো যে বিভিন্ন প্রাণীকে হত্যা করতে থাকে, যেমন গন্ডারের তোমার এই যে শিং যেটা থাকে, বা হাতির যে দাঁত থাকে, বা বিভিন্ন পশুর যে চামড়া, সেইগুলোর জন্য কি হয়, চোরা শিকারীরা ভীষণভাবে তোমার এই জীব বৈচিত্র্যকে নষ্ট করতে থাকে বা সেগুলোর হত্যা করতে থাকে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কি করতে হবে, আমাদের এগুলোকে প্রিভেন্ট করতে হবে, এবং প্রিভেন্ট করে পার্টিকুলারলি একটা এরিয়ায় জীব বৈচিত্র্যকে সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল এখন অব্দি কি বললাম? কোনো অসুবিধা এখন অব্দি যেটা বললাম? হ্যাঁ স্যার। ওকে। এইবার এর আগের দিন আমরা আইইউসিএন এর কথা বলেছি, ঠিক আছে? আইইউসিএন হচ্ছে একখানা তোমার বিশ্বব্যাপী সংস্থা, যারা এই জীববৈচিত্র্যের উপর কাজ করে, ঠিক আছে? তো জীববৈচিত্র্যের উপর আইইউসিএন কতগুলো ক্যাটাগরি তৈরি করেছে, ঠিক আছে? মোট 7টা ক্যাটাগরি আছে, ঠিক আছে? মোট হ্যাঁ, মোট 7টা ক্যাটাগরি আছে। সেই 7টা ক্যাটাগরির মধ্যে প্রথমেই যেটা আছে জীববৈচিত্র্যের ক্ষেত্রে, প্রথমটা হচ্ছে স্ট্রিক্ট নেচার, ঠিক আছে? মানে আমাদের সেই এরিয়াগুলোতে খুব স্ট্রিক্টলি তোমার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করে রাখতে হবে। চাইলে এগুলো তোমরা নোট ডাউন করতে পারো। আইইউসিএন এর 7টা ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে স্ট্রিক্ট নেচার, সেকেন্ড হচ্ছে ওয়াইল্ডারনার্স এরিয়া, থার্ড হচ্ছে ন্যাশনাল পার্ক, ফোর্থ হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট অর ফিচার, ফিফথ হচ্ছে হ্যাবিটাট স্পেসিস ম্যানেজমেন্ট এরিয়া, সিক্সথ হচ্ছে প্রোটেক্টেড ল্যান্ডস্কেপ, এবং সেভেন্থ হচ্ছে প্রোটেক্টেড এরিয়া উইথ সাস্টেনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। তো এই 7টা হচ্ছে আইইউসিএন এর ক্যাটাগরি, যেই ক্যাটাগরি অনুযায়ী বিশ্বের বিভিন্ন অঞ্চলে তোমার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করে রাখা হয়। এইবার যে জিনিসটা আসছে, যে এতক্ষণ আমরা জীববৈচিত্র্যের তোমার সংরক্ষণ নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথমেই যে কোশ্চেনটা উঠে আসা উচিত যে আমরা জীববৈচিত্র্য কেন করব, কি কি কারণে আমরা জীববৈচিত্র্য করব বলে তোমাদের মনে হয়, বলো। তোমরা বলো, তারপর আমি বলছি, চেষ্টা করো। স্যার প্রশ্নটা বলুন। এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার প্রয়োজনীয়তাটা কি, আমরা কেন করব, স্যার আমাদের জীববৈচিত্র্যকে কি প্রয়োজন? জীববৈচিত্র্যকে অর্থকারী গুরুত্ব হিসেবে পাই স্যার, ড্রাগ ও ঔষধ প্রস্তুতিতে পাই। ভেরি গুড। আচ্ছা। আর আচ্ছা, ওই বাস্তুতান্ত্রিক অর্থাৎ আমাদের প্রকৃতি মানে দর্শনের স্থান হিসেবে পেতে পারি। ভেরি গুড। আর আর কি? আচ্ছা, 3 নম্বর হচ্ছে শক্তি সরবরাহ। এই যে ধরো কাঠ যেগুলো হচ্ছে, কাঠ তো একটা শক্তির উৎস, তাই তো? আমরা যদি বিজ্ঞানসম্মত উপায়ে, তোমাদের উঠতে হবে না, বসে বলো বাবা, বসে বলো, ওঠার দরকার নেই, বসে বলো, ঠিক আছে? শক্তির ভান্ডার হিসেবে তোমার জীববৈচিত্র্যকে ইউজ করতে পারি। 2 নম্বর হচ্ছে খাদ্যের উৎস, ঠিক তো? 3 নম্বর হচ্ছে জীব বৈচিত্র্যের জিন ভান্ডার। জিন ভান্ডার কেন? এর আগের দিন আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জীব হচ্ছে তোমার জিনের ভান্ডার, তাই তো? আমাদের মধ্যে কি আছে, মানুষের কিছু কিছু জিন আছে, আবার ধরো হাতির মধ্যে হাতির জিন আছে, গরুর মধ্যে গরুর জিন আছে, কিন্তু আমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, খুব কাছাকাছি যে উদ্ভিদগুলো, তাদের মধ্যে কি হয়, তাদের কিছু কিছু জিন আছে। ধরো সাপোজ তোমাদের যদি একটা উদাহরণ দিয়ে আমি বলি, ধরো এমন একটা ধান আছে যার হয়তো খুব সুগন্ধি আছে, ঠিক আছে? কিন্তু সেই ধানটা খুব দ্রুত তোমার কোনো ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? আবার একটা ধান আছে যার মধ্যে হয়তো সুগন্ধি নেই, কিন্তু তার মধ্যে ওই ডিজিজকে রেজিস্ট করার জিনটা রয়েছে। তাহলে আমরা যদি আজকালকার দিনের এই বিজ্ঞানের উন্নতির মাধ্যমে ধরো যে ডিজিজ রেজিস্ট্যান্ট যে জিনটা, সেটা যদি ওই সুগন্ধি ধানে ট্রান্সফার করতে পারি, তাহলে এমন একটা ধানের ভ্যারাইটি আমরা তৈরি করতে পারি যার মধ্যে তোমার সুগন্ধি ধানটাও থাকবে, এবং তার সাথে সাথে ডিজিজ রেজিস্ট্যান্ট ক্যারেক্টারটাও চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা আমি কি বলছি? তাহলে সামগ্রিকভাবে এই জীব বৈচিত্র্যটা কি করছে, একটা জিনের ভান্ডার হিসেবে কাজ করছে, যাতে আমরা এক জায়গা থেকে জিন নিয়ে আরেক জায়গায় পাঠিয়ে তাকে একটা উন্নত জীব হিসেবে তুলে ধরতে পারি, ঠিক আছে? সেটা আমাদের অর্থনীতির জন্যই হতে পারে, কিন্তু আমরা সেটা করতে পারি। বোঝা গেল? 4 নম্বর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, যেটা অলরেডি আমি তোমাদের বলছিলাম যে অনেক উদ্ভিদ আছে, প্রাণী আছে, যেগুলোকে আমাদের চিকিৎসা ক্ষেত্রে লাগে, তাই তো? বিভিন্ন ওষুধের তোমার যে অ্যাকচুয়াল ফাংশনাল যে মেটাবোলাইটটা, সেটা বিভিন্ন উদ্ভিদ থেকে তোমার আইসোলেট করা হয়। তো সেই ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে শিল্প, ঠিক আছে? বিভিন্ন শিল্পের কোর যে মেটেরিয়াল গুলো, ঠিক আছে, সেগুলো আসছে তোমার এই জীববৈচিত্র্য থেকে। এরপর তুমি যে কথাটা বললে, বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য রক্ষা,
তাই তো? যে আমরা একে অপরের উপর নির্ভরশীল। কোনো একটা জীব বা কোনো একটা উদ্ভিদ বা প্রাণী যদি একটা পার্টিকুলার এরিয়া থেকে হারিয়ে যায়, তাহলে কিন্তু সমগ্র বাস্তুতান্ত্রিক ভারসাম্যটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কারণ যে কেন আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করে রাখবো। এইবার চলে আসছি আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন তোমার পদ্ধতির উপর। তো প্রথমেই দুটো পদ্ধতির কথা বলবো, যেটা অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ পদ্ধতি এবং এক্সিটু সংরক্ষণ পদ্ধতি। ঠিক আছে? তো এখানে আমি শিবপুর এস এস এসএসপিএস বিদ্যালয়কে দেখছি। তো ওদের কাছে আমি জিজ্ঞেস করবো, তোমরা কি বলতে পারবে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? মিউটটা অফ করো, তোমাদের একটা মিউট করা আছে, মিউটটা অফ করে কথা বলো। শিবপুর বলো, যে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? কথা বোঝা যাচ্ছে না, বলো। হ্যাঁ বলো, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? আচ্ছা, তোমাদের কথা কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তোমাদের আমার মনে হচ্ছে মাইকে কোনো প্রবলেম আছে হয়তো। মাইকে মনে হয় কোনো প্রবলেম। হ্যাঁ, চেষ্টা করো, বলো। প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তোমরা বসো বাবা, তোমরা বসো, তোমাদের মাইকটা কিছু প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, এখানে আমি শ্রীরামপুর গার্লস কে দেখতে পাচ্ছি। শ্রীরামপুর গার্লস, তোমরা কি বলতে চাইবে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের সংরক্ষণ বলতে কি বোঝো? শ্রীরামপুর গার্লস, তোমরা কেউ আছো? আচ্ছা, নিমপিট, তোমরা বলার চেষ্টা করো ইনসিটু বা এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? হ্যাঁ, হ্যাঁ বলো, চেষ্টা করো। তা বলছি যে সংরক্ষণের মধ্যে দিয়ে উদ্ভিদ বা প্রাণীর নিজস্ব পরিবেশ সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। ভেরি গুড। আর যেটা যাকে তার নিজস্ব। নিজের এরিয়াতেই সংরক্ষণ করে রাখা হচ্ছে, তাই তো? আচ্ছা। তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না। তো এইটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ হচ্ছে যে সংরক্ষণ পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণীকে তার নেটিভ যে এরিয়া, সেই এরিয়াতেই সংরক্ষণ করে রাখা হলে তাকে বলছি ইনসিটু, তাই তো? আচ্ছা, এবং এক্সিটু কি? তা ওর ওই প্রকৃতি নিজস্ব বাসস্থানে প্রকৃতির বাইরে স্যার, এই একদম। কৃত্রিমভাবে। মানে ওর নেটিভ যে এরিয়া, সেখান থেকে যদি ওকে দূরে সরিয়ে আমরা অন্য কোথাও সংরক্ষণ করে রাখি, তখন তাকে বলছি আমরা এক্সিটু সংরক্ষণ। আচ্ছা এবার ইনসিটু এবং এক্সিটু যদি আমরা কিছু উদাহরণ দেখি, ইনসিটু কি উদাহরণ হতে পারে? স্যার, জাতীয় উদ্যান। তুমি বসো, আ- বসে বলো, বসে বলো বাবা, বসে বলো। জাতীয় উদ্যান, তাই তো? অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলো হচ্ছে সমস্ত তোমার ইনসিটু সংরক্ষণের তোমার উদাহরণ। এবং এক্সিটু সংরক্ষণের উদাহরণ কি? এক্সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, বটনিক গার্ডেন, তাই তো, ক্রায়ো প্রিজার্ভেশন। এইগুলো হচ্ছে সমস্ত তোমার এক্সিটু সংরক্ষণের উদাহরণ। তো এইবার যদি আমরা একটু ইনসিটু সংরক্ষণের তোমার ডিপে গিয়ে বুঝতে চাই, তাহলে ইনসিটু সংরক্ষণের উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে যে যেই প্রাকৃতিক পরিবেশে আছে, তাকে সেই প্রাকৃতিক পরিবেশেই সংরক্ষণ করে রাখাটা হচ্ছে মূল উদ্দেশ্য ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে? এবার এই ইনসিটু সংরক্ষণের প্রথম যে ক্যাটাগরি, সেটা হচ্ছে জাতীয় উদ্যান। ভারতের ক্ষেত্রে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এই যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে আইইউসিএন তালিকায় ক্যাটাগরি 2 এর আওতাভুক্ত। ক্যাটাগরি 2 মানে কি? ক্যাটাগরি 2 মানে হচ্ছে তোমার ন্যাশনাল পার্ক বা ক্যাটাগরি 2, এটা হচ্ছে আইইউসিএন ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়ছে, যেটা ওখানেও ন্যাশনাল পার্ক বলেই বলেছে। ঠিক আছে? তো এইখানে কি করা হয়, ন্যাশনাল পার্কে তোমার সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, দ্বারা অধিগ্রহণ করা হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই সেই নিয়ন্ত্রণটা থাকে, যেখানে বন্য প্রাণী এবং বনজ সম্পদকে চিরস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখা হয়। এবং পার্টিকুলারলি এই এরিয়ায় কোনো প্রকার শিকার করা, চাষ করা এবং গৃহপালিত পশুচারণ করা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের পরীক্ষায় কি কি আসতে পারে? যেমন ধরো, জাতীয় উদ্যানের সাথে অভয়ারণ্যের পার্থক্য কোথায়? জাতীয় উদ্যানের সাথে বায়োস্ফিয়ার রিজার্ভের পার্থক্য কোথায়?
তো এইখানে তোমাদের কি করতে হবে, পার্টিকুলারলি যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে জাতীয় উদ্যান হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন, এবং এইখানে কি হয়, প্রাণীজ সম্পদ এবং তোমার প্রাণীকে দীর্ঘকালীনের জন্য, ঠিক আছে, চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা করা হয়, এবং এই এরিয়ায় কোনো রকম শিকার, চাষ বা গৃহপালিত পশুচারণ নিষিদ্ধ। ঠিক আছে, এইবার কয়েকটা তোমাদের যদি ন্যাশনাল পার্কের নাম জিজ্ঞেস করা হয়, বলতে পারবে পশ্চিমবঙ্গের একটা ন্যাশনাল পার্কের নাম বলো দেখি। স্যার পশ্চিমবঙ্গে সুন্দরবন আছে স্যার, জলদাপাড়া আছে। না, সুন্দরবন কিন্তু ন্যাশনাল পার্ক নয়, সুন্দরবন বায়োস্ফিয়ার স্যার রিজার্ভ। কিন্তু স্যার এখন স্যার জলদাপাড়া জাতীয় উদ্যান হবে। হ্যাঁ, জলদাপাড়া আছে, রাইট, জলদাপাড়া আছে, আর একটা আছে গরুমারা। ঠিক আছে। আচ্ছা, কি নিজেদের মধ্যে কি একটু হয়েছে নাকি বচসা? আচ্ছা, একটা হচ্ছে জলদাপাড়া আর একটা হচ্ছে গরুমারা। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা তোমার অভয়ারণ্যে। অভয়ারণ্যের ইংরেজি টার্মটা হচ্ছে তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা হচ্ছে আইইউসিএন এর ক্যাটাগরি 4 এর আন্ডারে পড়ে। ঠিক আছে, ক্যাটাগরি 4। হুম। এই অভয়ারণ্যের সাথে তাহলে জাতীয় উদ্যানটা কোথায়? অভয়ারণ্য কিন্তু তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন, যেখানে বন্যপ্রাণী ও বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণ করা হয়। পার্থক্যটা কোথায়? জাতীয় উদ্যানে কিন্তু কোনো রকম শিকার, চাষ বা তোমার গৃহপালিত পশুচারণ সম্ভব নয়, কিন্তু এইখানে অভয়ারণ্যতে তুমি যদি কোথা থেকে অনুমতি নাও সরকারের থেকে, অনুমতি নিয়ে সেখানে চাষ এবং গৃহপালিত পশুচারণ করা সম্ভব। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেল। এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেল জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার অভয়ারণ্য যদি দেখি, তাহলে আমাদের দেখবে ভারতবর্ষে মোট 544টি অভয়ারণ্য আছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে অভয়ারণ্যের সংখ্যা হচ্ছে 15টা। ঠিক আছে, খুব বিখ্যাত ভারতের যে অভয়ারণ্যগুলো তার মধ্যে একটা হচ্ছে গির, যেখানে তোমার এশিয়াটিক সিংহ যেটা পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও আছে তোমার পালামু, মেঘলাট, ডাম্পা ইত্যাদি। ঠিক আছে, তো এরপর যেটা আছে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক স্যার আছে। বলছিলাম স্যার, হুম, স্যার বলো বলো। উত্তরাখণ্ডে করবেট হবে তো স্যার? হ্যাঁ, জিম করবেট। ওটা তোমার আবার ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওটা উত্তরাখণ্ডে। আমার ন্যাশনাল পার্কের মধ্যে তোমার অনেকগুলো উল্লেখযোগ্য আছে, যেমন বান্ধবগড় আছে, কাজিরাঙা আছে আসামে। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, এগুলো তোমরা বইয়ে যখন দেখবে, বইয়ে দেখবে অনেকগুলো লিস্ট করা আছে, এবং তার সাথে সাথে দেখবে কোন ন্যাশনাল পার্ক বা কোন অভয়ারণ্যে কোন প্রাণীকে সংরক্ষণ করে রাখা হয় সেটা একটু দেখতে হবে। ওই এখানে একজন হাত তুলেছে পেন হাতে নিয়ে, ও কিছু বলতে চায়? আবার হাত নামিয়ে নিয়েছে লজ্জা পেয়ে। আচ্ছা, এরপর চলে আসছি আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে একটা বিশেষ অঞ্চল, যেখানে বহুমুখী ব্যবহারের জন্য তোমার অঞ্চল ভিত্তিক এবং নির্দিষ্ট ক্রিয়াক্রম ভিত্তিক তোমার অনেকগুলো ভাগে ভাগে তোমার সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু মোট 3টে এরিয়া থাকে, যেমন যেরকম তোমাদের বললাম যে অঞ্চল ভিত্তিক। প্রথমটা হচ্ছে কোর অংশ, ঠিক আছে, যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ গেল। সেকেন্ড হচ্ছে বাফার অংশ, যেখানে তোমার মানুষের প্রবেশ অধিকার নিয়ন্ত্রিত, মানে সেখানে তোমাকে কেউ মানে এর বদলে আইন করে, মানে তোমাকে যে ওখানে যে এজেন্সি আছে আমাদের সরকারে, তাদের থেকে অনুমতি নিয়ে তুমি ওই বাফার রিজিয়নে যেতে পারবে। কোর রিজিয়নে কিন্তু মানুষ ঢুকতে পারবে না। 3 নম্বর হচ্ছে ট্রানজিশন রিজিয়ন, যেখানে স্থানীয় বাসিন্দারাও থাকে, আবার তার সাথে সাথে সংরক্ষণে নিযুক্ত নিযুক্ত কর্মীরাও থাকে। তাহলে বোঝা গেল বায়োস্ফিয়ার রিজার্ভের যে 3টে অংশ কি কি। বোঝা গেল 3টে কি কি, কোর, বাফার, এবং 3 নম্বর হচ্ছে ট্রানজিশন। কোরে কেউ যেতে পারবে না, বাফারে মানুষ যেতে পারবে কিন্তু অনুমতি নিয়ে, আর 3 নম্বর হচ্ছে ট্রানজিশন, যেখানে সবাই মোটামুটি যেতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এই বায়োস্ফিয়ার রিজার্ভে সাধারণত যেই বাস্তুতন্ত্রটা থাকে, সেটা স্থলভাগ হতে পারে বা জলভাগ হতে পারে, সেই বাস্তুতন্ত্রটাকে সংরক্ষণ করে রাখাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং তার সাথে সাথে কিন্তু গবেষণা করাটাও বাস্তুতন্ত্রের অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এই তোমার 3টে এরিয়া সম্বন্ধে তোমাদের আইডিয়াটা হলো। স্যার ঠিক আছে, এছাড়াও দেখবে এই 3টে বাদে অন্যান্য অনেকগুলো তোমার ক্যাটাগরি রয়েছে ইনসিটু সংরক্ষণের, যেমন হচ্ছে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত অরণ্য, প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত অরণ্য,
পবিত্র বনবীথি বা স্যাক্রেড ফরেস্ট এবং পবিত্র হ্রদ বা স্যাক্রেড লেক। ঠিক আছে, এইগুলো অতটাও ইম্পর্টেন্ট না আগের গুলোর মতো, তবে এইগুলো জাস্ট একটু তোমরা দেখে রাখো। এইবার আমি চলে আসছি এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে। ঠিক আছে, এক্সিটু সংরক্ষণ সম্বন্ধে যেমনটা তোমরা বললে যে এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে কি হচ্ছে, যেই প্রাকৃতিক পরিবেশে ওরা অ্যাকচুয়ালি বিলং করে সেই প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে এনে তোমার কোনো একটা নির্দিষ্ট পরিবেশে যদি আমরা তাদের সংরক্ষণ করে রাখি, তখন তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, তো এক্সিটু সংরক্ষণের যে পদ্ধতিগুলো আছে, প্রথম পদ্ধতিটা হচ্ছে জিন ব্যাংক বা জিন আধারের মাধ্যমে। ধরো কোনো একটা উদ্ভিদের আমরা স্পোর যেটা হয়, ঠিক আছে, স্পোর তো একটা তোমার জিনের ভান্ডার, তো সেই স্পোরকে আমরা সংরক্ষণ করে রাখবো। বা কোনো প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু বা ডিম্বাণু যেগুলো আছে সেগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, বোঝা গেল। এরপর হচ্ছে চিড়িয়াখানা বা তোমার অ্যাকোরিয়াম। চিড়িয়াখানা বা অ্যাকোরিয়ামে কি হয়, আমরা ধরো যে প্রাণীগুলো প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে ওগুলোকে নিয়ে আসছি, নিয়ে এসে কৃত্রিম একটা জায়গায় রাখছি এবং তাদের তোমার নিয়ম মতো খাওয়ার জল এবং অন্যান্য যাবতীয় যা চাহিদা সেগুলো মিটিয়ে তাদের সংরক্ষণ করে রাখছি। সেটা হচ্ছে চিড়িয়াখানা বা তোমার অ্যাকোরিয়ামের মাধ্যমে। তো তোমরা চিড়িয়াখানায় গেছো? কোনো চিড়িয়াখানার নাম জানো? চিড়িয়াখানা গেছো? এই যে হ্যাঁ স্যার, আলিপুরে যেটা স্যার আছে। আলিপুর চিড়িয়াখানা স্যার আছে। হ্যাঁ গেছো, তোমরা গেছো সবাই? হ্যাঁ স্যার। দেখেছো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, যেমনটা তোমার প্রাণীদের জন্য তোমার চিড়িয়াখানা বা অ্যাকোরিয়াম রয়েছে, ঠিক একই রকম রয়েছে উদ্ভিদদের জন্য বটনিক গার্ডেন। বটনিক গার্ডেন যাওয়া হয়েছে শিবপুরে, এই যে শিবপুর এসপিএসএস, এই এসএসপিএস, তোমরা গেছো? শিবপুরে কিন্তু আমাদের খুব বড় একটা ইন্ডিয়ান বটনিক গার্ডেন আছে, যেটা আমাদের জগদীশ চন্দ্র বসুর নামে বটনিক গার্ডেনটা উল্লেখিত। সেই জগদীশ চন্দ্র বসুর নামে যে বটনিক গার্ডেন আছে সেখানে তোমরা কিন্তু যেতে পারো। সেখানেও তোমরা গেলে অনেক রকমের উদ্ভিদ এবং তাদের যে সংরক্ষণ করে রাখার যে তোমার উম, কি বলবো বিভিন্ন ব্যবস্থা সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যে এমন একটা বড় লিলি আছে, ওয়াটার লিলি, ঠিক আছে, যেটার নাম হচ্ছে ভিক্টোরিয়া অ্যামাজনিকা। ওটা এতটাই বড় হয় যে ওর পাতার মধ্যে তুমি যদি একটা বাচ্চাকে শুয়ে দাও, সেই বাচ্চাটা ওর মধ্যে ভাসতে পারে, এতটাই বড়। ঠিক আছে, তারপর একটা বিরাট বড় বট গাছ আছে যার শিকড়টা, মূল শিকড়টা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো তোমার ওর যে শাখা প্রশাখা গুলো এখনো তোমার রয়েছে। গেছো তোমরা কেউ বটনিক গার্ডেনে গেছো? স্যার যাওয়া হয়নি। আচ্ছা, কখনো সময় পেলে যেও বটনিক গার্ডেনে। এছাড়াও কি থাকে, তোমার বিভিন্ন উদ্ভিদ ছাড়াও তোমরা তোমাদের যখন দেখবে এরপর পড়াশোনা করবে, দেখবে তোমাদের হার্বেরিয়াম শিট বানাতে হয়। হার্বেরিয়াম মানে কি, বিভিন্ন উদ্ভিদের যে কিরকম তার একটা অবয়ব। ঠিক আছে, আমরা যেমন ছবি তুলে রাখি, আজকাল সেলফির যুগ চলে এসেছে, ঠিক আছে, তাতে কি আমরা আমাদের ছবি তুলে রেখে দিই যে ছোট বয়সে আমাদের কেমন দেখতে ছিল। ঠিক একই রকম ভাবে উদ্ভিদেরও কিন্তু অবয়বটা কেমন সেইটাকে তোমার একটা নির্দিষ্ট উপায়ে সংরক্ষণ করে রাখা। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তো এইটা হচ্ছে বটনিক গার্ডেনের তোমার গুরুত্ব। এরপর যেটা আছে ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন হচ্ছে বিভিন্ন তোমার উদ্ভিদের বা প্রাণীর অংশ, প্রাণীর ক্ষেত্রে খুব কম, উদ্ভিদের ক্ষেত্রে মেনলি করা হয়, ভ্রূণ বা তোমার কাণ্ডের অগ্রভাগ, এদেরকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ দ্য টেম্পারেচার অফ লিকুইড নাইট্রোজেন, ঠিক আছে, ওই টেম্পারেচারে তাদেরকে তোমার স্টোর করে রাখা হয়। এত কম টেম্পারেচার কেন বলো তো? কোনো আইডিয়া আছে যে এত কম টেম্পারেচারে কেন সংরক্ষণ করে রাখা হয়? বলতে পারবে? কোনো আইডিয়া আছে? টেম্পারেচার কমালে কি সুবিধা হয়, বলতে পারবে? বলো, চেষ্টা করো। না স্যার, কোনো ধারণা টেম্পারেচার নেই। কমালে, আচ্ছা, দেখো আমাদের শরীরের যাবতীয় যে মেটাবলিক অ্যাক্টিভিটি সেটা টেম্পারেচারে, বডি টেম্পারেচারের উপর নির্ভর করে। যখন দেখবে জ্বর হয়, ঠিক আছে, তখন দেখবে অনেক সময় আমাদের কিন্তু শারীরবৃত্তীয় যে কার্যকলাপ একটু বিঘ্নিত হয়। ঠিক আছে, তার কারণ কি, জ্বর হলে আমাদের যে শরীরের টেম্পারেচারটা সেটা একটু বেড়ে যায়। তোমরা যখন পড়েছো কিনা জানি না 9-10-এ, যে আমাদের শরীরে বিভিন্ন এনজাইমস রয়েছে, যেই এনজাইম গুলো কি করে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের সাথে যুক্ত, এবং প্রত্যেকটা এনজাইমের কি হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচারে তারা কাজ করে। বোঝা গেল ব্যাপারটা আমি কি বলছি? যখনই সেই টেম্পারেচারটার এদিক ওদিক হয় তখন তার ক্রিয়াকর্য মানে কার্যকলাপও অনেকটাই তোমার এফেক্টেড হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তুমি টেম্পারেচারটাকে -196 ডিগ্রিতে নিয়ে চলে যাও,
তোমার কি হবে, উদ্ভিদ বা প্রাণীর সেই অংশটা সম্পূর্ণভাবে মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে কি হবে, তার মানে সমস্ত রকম ভাবে তার গ্রোথ বলো বা যাবতীয় তার ডেভেলপমেন্ট বলো সবকিছু সিজ হয়ে যাবে, মানে সে আর বাড়বে না। তো তারপর তুমি যখন ওকে -196 ডিগ্রিতে রেখেছো, ওর তাহলে সবকিছু সিজ হয়ে গেছে। তুমি যখন আবার ওকে পুনরায় নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবে, তখন আবার পুনরায় ঠিক যেইখানে সিজ হয়েছিল সেখান থেকেই ও আবার গ্রো করতে শুরু করবে। তার মানে এই যে টেম্পারেচারটা নিয়ে যাওয়া, তার মানে তাকে কি করা, তাকে যেই অবস্থায় আছে সেই অবস্থায় তাকে সিজ করে রেখে দেওয়া। মানে ধরো হঠাৎ করে আমি দেখলাম আমি এমন একটা কোথাও চলে গেলাম যে যেখানে আমার বয়সটা 20 বছর ছিল, আবার যখন ফিরে এলাম সেখানেও আমার বয়সটা ওই 20 বছরই থাকলো, আমার বয়স কিন্তু বাড়লো না। বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এই হচ্ছে তোমার এক্সিটু সংরক্ষণের মেন 4টে ধাপ, যে কি কি, যে একটা হচ্ছে তোমার জিন ব্যাংকের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে তোমার জুলজিক্যাল গার্ডেন বা অ্যাকোরিয়ামের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে বটনিক গার্ডেনের মাধ্যমে, এবং 4 নম্বর হচ্ছে ক্রাফট প্রিজার্ভেশনের মাধ্যমে। ঠিক আছে? এরপর জীববৈচিত্র্য সংরক্ষণে যে বিশ্ব সংস্থা যেগুলো রয়েছে সেগুলোর নামগুলো একটু তোমাদের বলবো। যেমন প্রথমেই হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা আইইউসিএন, যেটা তোমাকে বলছিলাম যে এই আইইউসিএন যে যারা লিস্ট গুলো দিয়েছে যে কি কিভাবে সংরক্ষণ করে রাখা। তাহলে আইইউসিএন এর কি বললাম, ফুল ফর্মটা কি না, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে? এরা মেনলি 3টে স্তরে কাজ করে। প্রথম স্তরটা যেটা করে সেটা বিশেষজ্ঞের সঙ্গে বৈজ্ঞানিক আলোচনা ও কর্মপদ্ধতি স্থির করা। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক স্তর থেকে শুরু করে দেশব্যাপী সংরক্ষণ কর্মসূচি স্থির করা। এবং 3 নম্বর হচ্ছে সদস্য সংস্থা ও সহযোগী সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক কর্মশালা আয়োজন করে। তাহলে এই 3টের মাধ্যমে আইউসিএন কাজ করে। আরেকটা যে সংস্থা আছে সেটা হচ্ছে WWF, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ঠিক আছে? এই এই WWF তোমার মেনলি কি করে, এদের কাজের যে উদ্দেশ্যগুলো সেগুলো কি কি না, পৃথিবীব্যাপী জীববৈচিত্র্যের সংরক্ষণ। 2 নম্বর হচ্ছে পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার। এই জিনিসটা কি জানো, পুনর্নবীকরণযোগ্য যোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার বলতে কি বোঝায় জানো? স্যার, কোনো সম্পদকে পুনর্বার ব্যবহার করার পদ্ধতিকে বলে পুনর্নবীকরণ করবে। কাছাকাছি, কিন্তু পুরোপুরি হলো না। এই পুনর্নবীকরণযুক্ত বসে বসে পড়ো, বসে পড়ো, আমি বলছি বসো। পুনর্নবীকরণযুক্ত প্রাকৃতিক সম্পদ কি? ধরো আজকে আমরা যে ইলেকট্রিসিটিটা ইউজ করি, সেই ইলেকট্রিসিটিটা কোথা থেকে আসছে? কয়লা থেকে মেনলি, তাই তো? কয়লা থেকেই মেনলি আসছে। বা আজকে আমাদের যে গাড়িগুলো চলছে সেগুলো মেনলি কিসে চলছে? পেট্রোল বা ডিজেলে। এই যে সম্পদগুলো এগুলো কিন্তু পুনর্নবীকরণ যোগ্য নয়। একবার যদি আমি ইউজ করে ফেলি, আর নতুন করে কিন্তু ওই ভান্ডারে কিছু অ্যাড হবে না। ব্যাংকে থাকা টাকার মতো, আজকে যদি আমি চাকরি বাকরি না করি, ব্যাংকে যদি টাকাটাকে আমি ইউটিলাইজ করতে থাকি, একদিন ব্যাংকের টাকা শেষ হয়ে যাবে। তাই তো? ভুল বললাম কি কিছু বলো? না স্যার। হ্যাঁ। কিন্তু পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? যেমন সৌরশক্তি। সোলার প্যানেল লাগিয়ে দাও, তোমার সৌরশক্তি এটা আসবে, সেটা তোমার কি হবে, যতদিন সূর্য উঠবে ততদিন আমাদের সৌরশক্তি। 2 নম্বর কি, ধরো জোয়ার ভাটার শক্তি। ঠিক আছে? এই জোয়ার ভাটা শক্তি তোমার যতদিন সমুদ্রে জোয়ার ভাটা থাকবে ততদিন তুমি পাবে। 3 নম্বর হচ্ছে তোমার যে ওই এয়ারে যে টারবাইন লাগিয়ে আমাদের যে বায়ু থেকে যে শক্তিটা পায়। ঠিক আছে? এই সবগুলোই হচ্ছে তোমার পুনর্নবীকরণ যোগ্য তোমার সম্পদ। বা ধরো আমাদের যে ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো তৈরি হয় সেগুলোকে ইউটিলাইজ করে যদি আমরা এনার্জি তৈরি করি, যেমন বলে বায়ো এনার্জি। সো দিজ আর পুনর্নবীকরণ যোগ্য তোমার প্রাকৃতিক সম্পদ। ক্লিয়ার হলো? তাহলে WWF কি করে, এই ধরনের সম্পদের ব্যবহারকে অনেক বেশি প্রমোট করে। 3 নম্বর হচ্ছে দূষণ ও বর্জ্য পদার্থের মাত্রা হ্রাস। 4 নম্বর হচ্ছে নতুন নতুন সংরক্ষিত অঞ্চলের সূচনা। এবং 5 নম্বর হচ্ছে ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চলের পুনঃস্থাপন। তো WWF এই 5টা উদ্দেশ্য নিয়ে কাজ করে। ঠিক আছে? সরি। এরপরে যে তোমার অর্গানাইজেশনটা আছে সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে সাইটস। সাইটস এর ফুল ফর্ম কি? CITES। সাইটস। সাইটস এর ফুল ফর্ম হচ্ছে কনজারভেশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। বোঝা গেল? এরা মেনলি কি করে, যে এন্ডেঞ্জার্ড যে স্পিসিস গুলো, আগের দিন আমি এগুলো নিয়ে আলোচনা করেছি যে কারা এন্ডেঞ্জার্ড, কারা এক্সটিংক্ট। ঠিক আছে? এইগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এই এন্ডেঞ্জার্ড যে স্পিসিস, সেটা ফ্লোরা হতে পারে বা ফনা, তাদের যাতে কোনো রকম বাণিজ্য সংক্রান্ত যে তোমার আইন, সেগুলোকে তোমার দেখে হচ্ছে এই সাইটস। ঠিক আছে? তারপর আরেকটা আছে হচ্ছে তোমার ট্রাফিক।
ট্রাফিক কি করে? এরাও তোমার এই বিশ্বব্যাপী বনজ উদ্ভিদ ও প্রাণীজ তোমার যে বাণিজ্য সেগুলোকে তোমার নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক। এবং লাস্ট যে অর্গানাইজেশনটা আরেকটা আছে সেটা হচ্ছে কনজারভেশনাল ইন্টারন্যাশনাল। এরা কি করে? এরা পরিবেশ বিষয়ক একটি সংস্থা, যেটা মেইনলি তোমার আবহাওয়ার পরিবর্তন, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্য, সুরক্ষিত খাদ্য এবং জৈব বৈচিত্র্যের উপর কাজ করে। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে বোঝা গেল অর্গানাইজেশন গুলো সম্বন্ধে। তাহলে মূলত আমাদের এই পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলেছি, জীব বিজ্ঞানের জীবের যে বিজ্ঞান, এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। প্রথমে তোমাদের সবার কাছে আমার থাকবে, যে তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা বলো। এই অবধি যে বুঝিয়েছি বা বলেছি যতটুকু, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো। ডিম্পিট, কোনো প্রবলেম? না স্যার। ওকে। শিবপুর, তোমাদের কোনো প্রবলেম আছে? তোমরা তো 3টে ক্লাসই করেছো বাবা, তোমাদের কোনো প্রবলেম আছে? শিবপুর, কোনো প্রবলেম আছে বাবা তোমাদের? যদি কথা নাও বুঝতে পারি চ্যাটে লিখে দাও, অন্তত মেসেজে লিখে দাও। কোথাও প্রবলেম আছে কি তোমাদের? আচ্ছা আচ্ছা, না স্যার, শুনতে পেলাম আমি যতদূর। ঠিক আছে, থ্যাংক ইউ। শ্রীরামপুর, তোমাদের কোথাও অসুবিধা আছে? শ্রীরামপুর গার্লস, ওরা মনে হচ্ছে আজকে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি হলো। হুম। তো তোমাদের যদি একটা দুটো কোশ্চেন করি, তোমরা উত্তর করতে পারবে? ডিম্পিট, তোমাদের যদি একটা দুটো কোশ্চেন করি তোমরা উত্তর করতে পারবে? চেষ্টা করে দেখবো। আচ্ছা, তো তোমরা আমাকে একটু প্রথম দিকের থেকে কোশ্চেন করছি, একটু বলার চেষ্টা করো যে জীবনের বৈশিষ্ট্যগুলো কি কি, বা প্রাণীর প্রাথমিক বৈশিষ্ট্য কি কি। স্যার বৃদ্ধি, প্রয়োজন, পরিব্যক্তি, স্যার প্রোটোপ্লাজমের সংগঠন, গমন ভেরি গুড, চলন। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তুমি এবার একটা জিনিস বলো তো, যে জীব দেহে, ঠিক আছে, জেনেটিক বস্তু বলতে কি বোঝো তোমরা? তুমি না, অন্য কেউ বলুক এবার। জীব দেহে জেনেটিক যে বস্তু সেটা বলতে কি বোঝো তোমরা? বলো, চেষ্টা করো। ডিএনএ, ক্রোমোজোম। রাইট, ভেরি গুড। আরএনএ কেন নয়? আরএনএও হবে। আরএনএ হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি জেনেটিক বস্তু আরএনএ? ডিএনএ তো জীব বহন করে। অবশ্যই ডিএনএ জীব বহন করা। আমি যেটা বলছি, যে আমাদের ক্ষেত্রে কি আরএনএ কে জেনেটিক বস্তু হিসেবে বলতে পারি? না স্যার, ওই ডিএনএ। মেইনলি ডিএনএ। আরএনএ কাদের ক্ষেত্রে? যারা যারা তোমার আরএনএ ভাইরাস, তাদের ক্ষেত্রে আরএনএ হচ্ছে তোমার জেনেটিক বস্তু হিসেবে কাজ করে, তাই তো? জেনেটিক বস্তু বলতে আমরা কি বুঝি? যারা তোমার যে ধরো বাবা মার থেকে আমাদের মধ্যে যে তোমার কি বলবো, যে ক্যারেক্টার গুলো ট্রান্সফার হয়েছে, তাই তো? কার মাধ্যমে হচ্ছে? সেটা ডিএনএ এর মাধ্যমে হচ্ছে, তার জন্য আমরা ডিএনএ কে জেনেটিক বস্তু বলছি। তো কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আরএনএ এই কাজটা করে, তো তাদের ক্ষেত্রে আমরা আরএনএ কে জেনেটিক বস্তু বলি। ক্লিয়ার হলো ব্যাপারটা বাবা? ঠিক আছে, বসো। আচ্ছা আচ্ছা, তোমরা আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে? যেগুলো এগুলো আগে করিয়েছিলাম আমি, তাই হ্যাঁ একবার স্যার। রিক্যাপ করে নিচ্ছি। আছে তো ধারণা? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, বলো দেখি আলফা বৈচিত্র্য আর বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য কি? আলফা বৈচিত্র্য মানে স্যার একটি নির্দিষ্ট অঞ্চলের প্রজাতির মধ্যে বৈচিত্র্য আছে। ভেরি গুড, স্যার ভেরি বিটা গুড, বৈচিত্র্য, স্যার বিটা বৈচিত্র্য মানে দুটি প্রজাতি, দুটি অঞ্চলে স্যার প্রজাতি। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু দুটো দুটো অঞ্চল কিন্তু একই জিওগ্রাফিক্যাল লোকেশন। হ্যাঁ স্যার। আর গামা বৈচিত্র্য হচ্ছে যদি ভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশন হয়ে যায়, তখন তাকে আমরা বলবো গামা বৈচিত্র্য। ঠিক আছে। তাই তো? হ্যাঁ ভেরি স্যার। গুড, খুব ভালো, খুব ভালো। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আচ্ছা, এরপর যেটা জিজ্ঞেস করার, যে হটস্পট, হটস্পট বলতে কোনো ধারণা আছে তোমাদের? বলো, হটস্পট হওয়ার প্রাথমিক শর্তগুলো কি কি? প্রজাতির সংখ্যা বেশি থাকতে হবে স্যার। ভেরি গুড, আর স্যার একই প্রজাতির উদ্ভিদ স্যার অধিক সংখ্যা থাকতে হবে। ভেরি গুড। মেন হচ্ছে তোমার দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে ওই এরিয়াটা এন্ডেমিজমের আওতায় পড়তে হবে, মানে ওই পার্টিকুলারলি এরিয়ায় প্রচুর এন্ডেমিক স্পিসিস থাকতে হবে। ঠিক আছে? এন্ডেমিক কারা? যারা ওই এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ, তাদেরকে আমরা এন্ডেমিক বলি, তাই তো?
এবং বাইরে থেকে কোনো স্পিসিসের অনুপ্রবেশ যাতে না ঘটে সেই দিকটাকে খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস যদি ঘটে তাহলে ওই এরিয়াটাকে আমি বলবো তোমার হটস্পট। তাই তো? আমাদের ভারতে কটা হটস্পট আছে? স্যার, ভারতে 34টা। না, ভারতে 4টে স্যার। ওই পৃথিবীর ভেরি টোটাল গুড। 4টে স্যার। ভারত, হুম, পৃথিবীতে 34টা, ভারতে 4টে। 4টে কি কি? প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা। 2 নম্বর হচ্ছে সুন্দাল্যান্ড। 3 নম্বর হচ্ছে পূর্ব হিমালয় এবং 4 নম্বর হচ্ছে ইন্দোবার। তাই তো? ঠিক আছে। তো এইগুলোই তোমার ছিল। এছাড়া তোমার ওই রেড লিস্ট, রেড ডেটা বুক এগুলো সম্বন্ধে আইডিয়া আছে? আছে আইডিয়া? স্যার একবার বলুন। রেড লিস্ট আর রেড ডেটা বুক এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে? শুনতে পাচ্ছি না স্যার, ক্লিয়ার হবে। বললাম রেড লিস্ট বা রেড ডেটা বুক এগুলো সম্বন্ধে আইডিয়া আছে? না শুনতে পাচ্ছ স্যার, না আমার কথা? শুনতে পাচ্ছি না স্যার। তাহলে প্রবলেম হচ্ছে নাকি, নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, এমনিও তোমাদের ক্লাসটা মোটামুটি আজকে শেষেরই দিকে, ঠিক আছে। তো আজকে আমরা এখানে কমপ্লিট করছি। নেক্সট দিন আমরা যেটা স্টার্ট করব, জীবনের বিজ্ঞানটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা স্টার্ট করব ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স। এই